তার বাক্য পড়তে দেরি। আদিলের একটা ছোট ব্রিফকেস শান্তর থেকে নিয়ে রোজার কোলে রাখতে দেরি হয়নি, যেন পুরো প্রস্তুতি নিয়ে এসেছে সে। ছোটখাটো সাদা রঙের একটা ব্রিফকেস কোলে নেয়া রোজা অনেকক্ষণ যাবৎ হতবিহ্বল। ভারী জিনিসটার দিকে কেমন অবিশ্বাস্য নিয়ে চেয়ে আছে সেও। মস্তিষ্ক ফাঁকা। এ যাত্রায় ভাষা ভাষা চোখ দুটো তুলে পাশে বসা শরীরটার দিকে তাকালো। এই পুরুষ সম্পর্কে তার কিছুই ছিল না, কিচ্ছু না, কিচ্ছু না। অথচ রাতারাতি তার পুরো জীবনের অধিকার নিয়ে ফেলল। ভয়ঙ্কর বিষয় যে রোজার হাত কাঁপে, বুকের ভেতরটা ভয় মিইয়ে যায়। এমন স্বামী, এমন একটা অকল্পনীয় ভবিষ্যৎ কি কখনো সে চেয়েছিল? চোখের পলকে তার স্বাভাবিক জীবনে যেন ঝড় নামলো। নিজেকে খাঁচাবন্দি এক আহত পাখি মনে হলো। নিজের জীবনে যে স্বাভাবিকভাবেই আর কল্পনা করতেই পারছে না, দম বন্ধ হয়ে আসছে, অস্থির লাগছে, মাথা কাজ করছে না। আদিল উঠে দাঁড়িয়েছে। তার ডান হাতের ঘড়ির সাথে অনামিকায় আঙুলে চিকচিক করছে একটি সাধারণ দেখতে আংটি। কিছুক্ষণ আগেই প্রায় জোরপূর্বকভাবেই রোজাকে দিয়ে পরানো হয়েছে এটা। আদিলের পরনে কালো রঙের শার্ট, শার্টের বুকের দিকের বেশ কিছু বোতাম খোলা, ঢিল হয়ে ঝুলে থাকা কালো টাইটা এক টানে খুলে না তাকে ছুঁড়ে ফেলো শান্তর দিকে। শান্ত সাবলীলভাবে ক্যাচ ধরেছে। শার্টের হাতা দুটো এলোমেলোভাবে কুনুইতে তুলে আদিল ডান হাতটা বাড়িয়ে দিল রোজার দিকে। পিনপত নীরবতা ভাঙল তার দাম্ভিক স্বরে। ওঠো। ওই বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকায় না রোজা, যেন শোনেইনি কিছু। থম মেরে বসে রয় একই রকম ভাবে। আদিল ওর আর সম্মতির তোয়াক্কাই করলো না। আদেশ ছুড়ল নিজের লুক্তির জন্য। গাড়ি স্টার্ট দে। পর মুহূর্তে এগিয়ে গিয়ে থাবা দিয়ে ধরল ওর কবজে, টেনে নিজের সাথে নিতে চাইল। রোজার যেন সম্বিত ফিরে। ও দ্রুত টেনে ধরে আদিলের শার্ট। মুহূর্তের অনিশ্চিত চোখের দৃষ্টি মেলে ধূসরমণির জোড়ায়। ওই চোখের দৃষ্টিতে বিন্দুমাত্র ছাড় নেই। রোজার চোখ দুটো ভিজে উঠেছে। নিজের বাড়ি ছেড়ে যেতে হবে ও মানতেই পারছে না। তার উপর আবার এক্ষুনি আদিল মাথা নুয়ে ভীষণ গম্ভীর মুখে আওড়ায়। কি চোপার জোর এখনো আছে? থাকলেও হাইড দেম ওয়েল। আমার পেশেন্টসের আর নির্যাতন করো না, ফলাফল ভালো হবে না কিন্তু। রোজা দুগাল বেয়ে অশ্রু গড়াতেই থাকে সমানে। জলে চৈচম্বুর চোখ দুটোর দৃষ্টি তখনও কঠিন, ফিরফির করে কেমন। পেশেন্স আর আপনার আছে তা? আদিল শোনে, জবাব দেওয়ার প্রয়োজন বোধ করে না। রোজার কণ্ঠে তখনও তেজ জেদ, শেষের দিকে অসহায়ত্ব। আপনি শপথ নিয়েছেন আমার জীবন নষ্ট করার জন্য, তাই না? তোমার জীবন কি ডায়মন্ডের খনি নাকি তেলের গুপ্তস্থান, যা নষ্ট করার জন্য আমাকে এই আদিল মির্জাকে শপথ নিতে হবে? রোজা রাগে কাঁপলো, সাপের মতন হিসিয়ে উঠে। আপনার লজ্জা নেই, তাই না? সেটা কি? রোজা বড় করে শ্বাস টেনে নেয়। এই ফালতু একটা পুরুষের সাথে কথা বাড়ানোর কোনো মানেই হয় না। আগে একটা শব্দ অপচয় করতো না, আর এখন মুখে মুখে জবাব দেয়। আদিল পুনরায় হাত টেনে এগোতে চাইলে রোজা চোখ রাঙিয়ে ধরতে দত পিষে বলে, আমি কোথাও যাব না। আদিল প্রত্যুত্তর শুধু নির্বিকার চোখে তাকিয়ে থাকলো, একটু টু শব্দও করলো না। অথচ তার চুপ থাকাটাই যেন তীব্র চাপ প্রয়োগ করেছে। পেছনে দম বন্ধ করে দাঁড়িয়ে আছেন আজিজুল সাহেব। রিপা বেগম অবশ্য চাপা গলায় কাঁদছেন। চেয়েও যে তারা এগোতে পারছেন না মেয়েকে সাহায্য করতে। তারা অসহায়। সামনেই যে সবগুলো বডিগার্ড দাঁড়িয়ে আছে। রাজু এক ফাঁকে খুব ধীরে সুস্থে এসে চেনে ধরেছে রোজার আঁচল। ভয়ে ওর মুখটা এইটুকুনি হয়ে আছে। রোজা এজাজরায় আত্মসমর্পণ করে ধরে আশা গলায় বলে, আমাকে আজ রাতটুকু সময় দিন। এতটুকুই বলে রোজা থামে। ওর গলা ধরে আসছে, রোধ হয়ে আসছে। চোখের জলে দৃষ্টি ঝাপসা হয়ে উঠে। দৃষ্টির নামে অনুনয় করে ফের বলে, প্লিজ। আদিল জবাব দেয় না। পিনপত নীরবতায় বয়ে যায় কিছুক্ষণের জন্য। রোজা নীরবে মাথা নুইয়ে রাখে, অনেকটা সময় গড়ায়, অথচ কোনো জবাব শুনতেই পায় না সে। বাধ্য হয়ে যখন মাথাটা তুলে তাকায়, থমকায়। আদিল নিঃশব্দে এগিয়ে এসেছে একদম তার কাছে, মাথাটা নুইয়ে গম্ভীর মুখটা এনে রেখেছে তার মুখের বরাবর। এজাজরা এমনভাবে আঙুল ডুবিয়ে ধরল চুয়াটা যে 5 আঙুল বসে গেল
ব্যথায় খুকিয়ে উঠল রোজা। চোখ বুজে চোচে ছোট টিপল। আদিল সময় নিয়ে দেখলো সুন্দর মুখখানা ও সরু নাকের ডগায় নিজের নাক স্পর্শ করে ধীর গলায় বলল, দেয়া হচ্ছে, এবং সাথে এটাও জানিয়ে দেয়া হচ্ছে কোনো রং ঢং যেন না করা হয়। নিজের পরিণতি ভেবে শুধু রাতটুকুই যেন থাকা হয়, ভদ্রভাবে। দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে বাকিটুকু কথা ফিসফিস করে বলে গেল আদিল। মিসেস মির্জা, আই ডিপলি হোপ ইউ ওয়ন্ট নিড মাই পার্সোনাল থেরাপি। সহ্য করতে পারবেন না? রোজা চমকে উঠছে, হমন অজানা সম্বোধনে শিউরে উঠছে, ঘাবড়ে উঠে ওর পুরো অস্তিত্ব দোটানায় ভোগে। চোখ বড় বড় করে যখন চায় ততক্ষণে আদিল ছেড়ে দিয়েছে ওর চোয়াল। বড় বড় কদম পেরিয়ে যেতে যেতে হুকুম ছড়ে শান্তর উদ্দেশ্যে, তোর ম্যাডামকে নিয়ে সকাল সকাল রওনা হবি। কোনো 19-20 দেখলে তার আশেপাশের কারো মাথায় সোজা দুটো বুলেট ঢুকিয়ে দিবি। শান্ত বাধ্য সৈনিকের মতন বসের আদেশ মোতাবেক রয়ে গেল। তার সাথে থাকলো স্বপন ক্লান্ত। ওরা দাঁড়িয়ে থাকলো দরজার কাছে, দৃষ্টি নামানো, পিস্তলটা পেছনে পকেটে ঝুঁকানো। রোজা নির্জীব চোখে চেয়ে আছে শূন্যে। ঘর ফাঁকা হতেই হাঁপ ছেড়ে বাঁচছেন যেন। নিপা বেগম ত্বরান্বিত কদমে এগিয়ে এসে ধরলেন মেয়েকে। রোজাও মায়ের বুকে মিশে গিয়েছে। নিপা বেগম সমানে কাছেন আওড়াচ্ছেন। কোন শকুনের নজর লাগলো আমাদের হাসি খুশি পরিবারের ওপরে? শান্তর মুখটা দেখার মতো হলো। কোনোভাবে কি তাদের কি শকুন বলা হচ্ছে? ডাকলে কোনো শক্তিশালী নামে ডাকুক, শকুন শব্দটা তাদের সাথে মানায় না। কোন দিকে, কোনো দিক দিয়েই না। এত ডাকার ইচ্ছে হলে ডাকুক না বাঘ আর তাদের সবাইকে সিংহ। আজিজুল সাহেব এলোমেলো ভাবে বসে আছেন রোজার পাশে। চোখ দুটো রক্তিম চাপা গলায় প্রশ্ন করলেন, কি করবা এখন? কিছু ভাবছো? রাতারাতি বাড়ি বিক্রি করে? নিপা বেগমের কপালে ভাঁজ পড়েছে কয়েক, তবে কিছু বললেন না। শোনেন রোজার জবাব। সম্ভব না বাবা। সম্ভব না মানে? তাহলে কি এমন চলবে? মেনে নেবে সব? কোনো উপায় নেই প্রতিবাদ করার? রোজা শান্ত চোখে চেয়ে আছে বেডসাইডের টেবিলের উপর রাখা রিদির ফ্রেমের দিকে। রোজা কোলে মিশে গিয়ে কেমন খিলখিল করে হাসছে। ওর ওই চোখ দুটোর ভাষা যে স্পষ্ট, ওই চোখে রোজা অনেক কিছু পায়। রোজার হাত দুটো মুষ্টি গাঢ় হয় দৃষ্টি। মেয়ের দিকে দৃষ্টি নিপা বেগম লক্ষ্য করেন। দীর্ঘশ্বাস ফেলেন। আজিজুল সাহেবও আরও কিছু বলতে নিচ্ছিলেন, তক্ষুনি কথার মাঝে বাদ সাধলেন ভদ্র মহিলা। বারবার একই প্রশ্ন করো না তো। কি করবে, কি ভাববে? মানে সংসার করবে, বিয়ে হয়ে গেছে? আজিজুল সাহেব মুহূর্তেই সতর্ক ভঙ্গিতে ধমকে ওঠেন। মাথা খারাপ নাকি? ওই সন্ত্রাসের সাথে আবার কিসের সংসার? কি সুন্দর কথা তো, তখন ঝামেলা করলে না কেন? আটকাতে পারলে না কেন মেয়ের বিয়ে? আপনার চোখের সামনেই তো জোরপূর্বক বিয়ে করে ফেললো। কি ঘোড়ার ডিম করলেন থরথর করে কাঁপা ছাড়া? আজিজুল সাহেবের আত্মসম্মানে লাগলো বড়, অপমানে মুখটা কেমন চুপসে গেল। বিনা বাক্যে উনি ক্র্যাচের সাহায্যে উঠে দাঁড়ালেন। যে এক্ষুনি বেরিয়ে একটা হেস্তনেস্ত তিনি করবেনই। নিপা বেগম ভেঙচি কাটলেন। রোজা অসহায়ভাবে নিঃশব্দে হাসে এজাজ রায়। শান্ত করে নিয়েছে নিজেকে। হাত টেনে ধরল বাবার, বিছানায় টেনে বসিয়ে দিল। দুই হাতে কোমর জড়িয়ে ধরে মাথাটা বুকে রাখলো। চোখ বুঝলো আজিজুল সাহেবের চোখ দুটো ফের জ্বলছে অসহায়ের মতন। শুধু হাতটা মেয়ের মাথায় রাখলেন। নিপা বেগম হঠাৎই চিন্তিত গলায় আটকে উঠলেন। জিহাদের কি রোজার চেহারায় আমাবস্যার না অন্ধকার নেমে আসে। সে তো এই ঝামেলার প্রায় ভুলেই গিয়েছিল। এত বড় প্রতারণার কথা তার জীবনে হঠাৎ কেমন এলোমেলো হয়ে গেল না? একটার পর একটা ঝামেলা কেমন লেগেই আছে। অতঃপর বাবা মাকে খুলে বলল সব শুনে আজিজুল সাহেব আরেক দফা ক্র্যাচ ধরে দাঁড়াতে চাইছেন। এক্ষুনি হেস্তনেস্ত একটা করবিনি ওই ছেলের, এত বড় স্পর্ধা। অ্যালেন ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে সোজা হয়ে। ঝুম বৃষ্টি আর নেই, ঝিরিঝিরি পড়ছে, ঠান্ডা বাতাস বইছে পাশাপাশি। সুইমিং পুলে পড়া এক একটি বৃষ্টির শব্দ মুখরিত আশপাশ। অ্যালেন কিছু একটা শব্দ আগ্রহ নিয়ে তাকালো ছাদের ওই নিরালায় গোপনে থাকা রুমটির দিকে। আদিল মির্জার পার্সোনাল বডিগার্ড
হিসাবে এমন কিছু নেই তারা জানা, এমন কোনো স্থান নেই যেখানে তারা তাদের পা পড়েনি, শুধুমাত্র এই রুমটি বাদে। আদিল মাঝে মধ্যেই ওখানে বিশ্রাম করে। তাদের ভেতরে প্রবেশের একরকম নিষেধই বলা যায়। অ্যালেন কখনো আগ্রহ প্রকাশ করেনি ভেতরে ঢোকার, আজ আগ্রহ কাজ করছে ভীষণভাবে। অ্যালেন কদম বাড়ায়, এগোতেই থাকে রুমটির কাছাকাছি। ইলেকট্রনিক ডোরটা লকড না, অল্প মেলে রাখা। অ্যালেন হাত বাড়িয়ে খুলতে চেয়েও শেষমেশ খোলা হলো না। হাত নামিয়ে আনে, কণ্ঠে তোলে। বস, আদিল জবাব দেয় না। অ্যালেন পুনরায় ডাকে ঢোকার অনুমতির আশায়, তখনও কোনো জবাব আসে না। এবারে আর আগ্রহ নয়, সতর্ক হয়। অ্যালেন চিৎকার করে। বস, বস, আর ইউ দেয়ার? বস। জবাব না পেয়ে তার চিৎকারে বডিগার্ডসগুলো সব তৃতীয় তলা থেকে উপরে উঠে এসেছে। অ্যালেন দেরি করে না, দরজা ঠেলে প্রবেশ করে, পিস্তল নিয়ন্ত্রণে রেখে বাকিদের না ঢোকার নির্দেশ দেয়। নিজে একাই ঢোকে কুচকুচে অন্ধকারে প্রবেশের পথে। অ্যালেন সাবধানে এগোতে এগোতে ফের ডাকে। বস। এই যাত্রায় জবাব আসে ভেতর থেকে, নাক মুখে উচ্চারণ করা ছোট শব্দ মাত্র। হুম। আদিলের জবাব পেয়ে শান্ত হয় অ্যালেনের তটস্থ হৃদয়। পিস্তলের পকেটে ঝুঁকে সোজা সুইচবোর্ড পেয়েই লাইট জ্বালিয়ে দেয়। পাশাপাশি শুনতে পায় ক্রমান্বয়ে বাজতে থাকা ফোনের রিংটন। আদিলের পার্সোনাল ফোন বাজছে। ধিমি আলোয় অস্পষ্ট রুমের ভেতরটা পিনপত নীরবতায়। আশপাশ জুড়ে গদিতে বসা শরীরটা নড়ে না, দীর্ঘ সময় হচ্ছে এক ধানে চেয়ে আছে সামনে, দৃষ্টি অনড় দৃঢ়। অ্যালেন ঘুরতে ঘুরতেই বলতে নিয়েছিল। বস ভয় পাইয়ে দিয়েছিল। অ্যালেনের কণ্ঠ হারিয়ে যায়, থমকায় কদম, চোখ দুটোতে অবিশ্বাস, মুখে সামান্য হা হয়ে আসে ওর অজান্তে। আদিল ইতিমধ্যেই বাজতে থাকা কল রিসিভ করছে, তবে ফোন হাতে নেয়নি, পড়ে আছে টেবিলের উপরেই। একাই উঠে দাঁড়িয়ে নগ্ন পায়ে, গায়ে শার্ট নেই, উদম শরীরে একটি মাংসপেশি চেয়ে আছে কেমন, প্যান্ট লুজ হয়ে কোমরে পড়ে আছে। নির্বিকারভাবে আদিল এসে দাঁড়ালো জানালার সামনে। ম্যানেজার বলে যাচ্ছে, স্যার কি করব এখন? উড়িয়ে দেব? টাকা তো নিয়েছিল মেয়েটা, কাজটা নিজেই করতে চাইলো, এরপরও মুখ খুলে বসে আছে। এই ছোট লোকগুলোর জবানের ঠিক নেই। জানিয়ে দিয়েছে আপনার নাম, যদি এনিহাও ম্যাডামের কানে পৌঁছা। আদিল চুপচাপ শুনলো, শুধু অনেকটা সময় বলেই পিনপত নীরবতাই রইল। ফিরে যখন সকাল তাকালো সকলে, তার রক্তিম অবসেসড চোখের দুটো মিলন অ্যালেনের হতবাক দৃষ্টি। অ্যালেন হতবিহ্বল, শুধু হাউস অফ মাইন্ড হয়ে আছে। দৃষ্টি ফিরিয়ে আবারও তাকায় ওই বড় দেয়ালে টাঙানো ওই বিশাল সাইজের ছবির ফ্রেমে। মানুষটিকে চিনতে এক সেকেন্ডও লাগলো না। রোজা, আয়াত তালুকদার রোজা। ছবি রোজা কয়েকটি বছর আগের, সম্ভবত তখন নতুন নতুন ন্যানি হয়ে প্রবেশ করেছে মির্জা বাড়িতে। পরনে সিল্কের কালো রঙের শাড়ি, ক্যামেরায় তাকে খিলখিল করে হাসছে। সম্মোহন হওয়ার মতনই সৌন্দর্য। অ্যালেন দৃষ্টি ফিরিয়ে আনে, ঢোক গিলে একে দুয়ে অনেক কিছুই মস্তিষ্ক রিপ্লে করল। অনেক প্রশ্নের উত্তর আজ কেমন যেন পরিষ্কার হয়ে গেল। তার প্রথম থেকেই একটা সন্দেহ কাজ করছিল। মন বলছিল বারে বারে আদিল মির্জা আগে থেকে এই মিস রোজাকে পছন্দ করেন, কিন্তু পছন্দ যে মনে হচ্ছে ছোট্ট শব্দ, এটা রীতিমতো অবসেশন। অ্যালেন নিজেকে স্বাভাবিক করে ফেলল, নিমিষেই এগিয়ে গিয়ে ফোনটা তুলে নিল। ফোন হাতে এসে দাঁড়ালো আদিলের সামনে। ম্যানেজার তখনও আদেশের অপেক্ষায়। আদিল ক্ষীণ গলায় বলল, এজাজ রায়। মুখ বন্ধ রাখার ডোজ দিতে গিয়ে আমার বলা লাগবে? ওই ছেলে সত্য জেনে এসে ঝামেলা করতে পারে, ভয় না পাওয়ার হাই চান্স আছে। বেশ ডেসপারেট মনে হলো। শেষের দিকে ভদ্রলোক বিড়ালের মতনই মিউমিউ করল, বলল। আদিলের রাগটা মাথা চারা দিয়ে চড়ে আদেশ ছুড়ে। কিল হিম দেন। অ্যালেন মুখ খুলে এবার শান্ত কণ্ঠে বললাম, ওদের গ্রামে পাঠানোর ব্যবস্থা করি। কর। আর রিদি কোথায়, ঘুমিয়েছে? বলেই বলতে বলতে আদিল হাঁটা ধরে কাউন্টারের দিকে। ড্রিঙ্কসের গ্লাসটা পুনরায় ভরে মদের গ্লাসে ছড়ছিয়ে, আর তার দৃষ্টি পড়লো দেয়ালের ছবিটার উপর। তখন কি বলল, তার ধৈর্য নেই। হে আদিল মির্জার,
বিড়বিড় করে বলল আদিল। সবার জন্য আমার ধৈর্য শুনতে হলেও তোমার জন্য হিমালয় ছুঁয়ে গেছে। ইউ হ্যাভ নো আইডিয়া মিসেস মির্জা। নিরালায় গড়ে ওঠা রুচিসম্মত সেকেলে এই তালুকদার বাড়িটি একতলা মাত্র। বাড়ির দুয়ার পথে শিউলি ফুলের গাছ আছে। কলেজে থাকাকালীন শখ করে লাগিয়েছিল রোজাই। ছোট একটা বাগানের পাশাপাশি গাড়ি পার্ক করার জায়গা আছে ভেতরে। বেশ নিরিবিলি, পরিষ্কার পরিচ্ছন্ন সব চা। বেশ পুরাতন এই বাড়িটি আজুল সাহেবের বাবা বানিয়েছিলেন। একসময় বেশ অর্থ সম্পত্তি ছিল তাদের। ধরতে গেলে আজুল সাহেবই ধ্বংস করেছে নিজের অসুস্থতার পেছনে। এতে তার আফসোসের শেষ নেই। প্রায় সে বিলাপ জুড়ে দেন। তিনি হয়তোবা মারা গেলেই ভালো হতো। অন্তত যা অর্থ সম্পত্তি ছিল তা স্ত্রী সন্তানের জীবন সুন্দর মতোই কাটতো, আয়েশের ওপর কাটতো। অমন টানাপোড়েনের মধ্য দিয়ে যেত না। তার মেয়ের কাঁধে পড়তো না রাজ্যের দায়িত্ব, সংসার সামলানোর পেরেশানি। তার উপর আবার আজিজুল সাহেবের চিকিৎসার খরচ তো ছিলই। হাজার হাজার টাকার ঔষধ খেতে হতো রোজ। মেয়েটা কি পরিমাণ কষ্ট করে এসেছে ভাবতে আজিজুল সাহেবের বুকের ভেতরে চিনচিন করে উঠছে। ভীষণ ব্যথা বুকের ভেতর করে, অস্বস্তি হয়, চোখ জ্বালা পোড়া করে, নিজেকে ভীষণ অসহায় লাগে। তার উপর এখন আবার জুটেছে এই সন্ত্রাস নামক নতুন আতঙ্ক। কি করবেন তিনি? ভীষণ সাধারণ একজন মানুষ আজিজুল সাহেব, শান্ত গোছের পুরুষ। অযথা একটা গালিও যে দেওয়া নেওয়া করে না। সেখানে অমন এক খানদানি সন্ত্রাসীর বিরুদ্ধে কী বা করতে পারবেন? কতটুকু আওয়াজই বা তুলতে পারবেন? পুলিশ থেকে মন্ত্রী ও ওই সন্ত্রাস হাতের কাছের মানুষ পকেটে নিয়ে ঘোরেন। উল্টো ঝামেলা করলে তারা মারাই পড়বে। আর আর স্বীকৃতি দিতেও দারুণ লজ্জা লাগছে যে আজুল সাহেব রীতিমতো ভয় এইটুকুন হয়ে গিয়েছেন। মাথার কাছে 4-5টা পিস্তল যে তাক করতে পারে, তাকে কিভাবে ভয় পাবে না? কিভাবে রক্ষা করবেন তার মেয়েকে? বাবা হিসেবে কোনো দায়িত্বই যে তিনি পূরণ করতে পারলেন না। ছোটবেলা থেকে মেয়েটা তার সব কিছু একা সহ্য করে এসেছে, একা লড়াই করে এসেছে। আজুল সাহেব চোখের কোণ বেয়ে জল গড়ালো। আড়ালে তা মুছলেও ফেললেন বাম হাতের উল্টো পেঁচ দিয়ে। কম্পিসের ডান হাতটা বাড়িয়ে ঘুমন্ত মেয়ের মাথায় হাত রাখলেন। রোজার মাথাটা আজুল সাহেবের কোলে। ও ঘুমিয়েছে কিছুক্ষণ আগে, ভীষণ ছটফট করছিল। মেয়েটা খুব আদরের তাদের, অনেক আদরেই একটু বেঁকে গেছে। লক্ষ্মীর পাশাপাশি কিছুটা তেড়া। এই তেড়ামি তাদের গোষ্ঠীর কারো ছিল বলে মনেই হয় না। আজুল সাহেব, নিপা বেগম দুজনেই ভীতু ধাঁচের মানুষ, সাধারণ মানুষ, যাদের গণ্ডি এই বাড়িধারা পর্যন্তই। সেখানে মেয়েটা কিভাবে যে এমন হলো, কোনো কিছুই ওর উপর জোর করানো সম্ভবই হয় না, বলে কেউ শোনানো যায় না। তা সিদ্ধান্তই হোক বা কিংবা রিকোয়েস্ট, নিজের ইচ্ছের উপর সব করবে। তাই কখনোই জোর খাটাননি। বাবা মা হিসাবে তারা স্বাধীনতা দিয়েছিলেন যে খুব। ঘুমের ঘরে ও রোজা কেমন হৃদয় কুচকে রেখেছে। অসাধ্যিতে মৃদুস্বরে কিছু একটা আওড়াচ্ছে। আজুল সাহেব হাত বাড়িয়ে ওর কপালটা মালিশ করে দিলেন। মুহূর্তেই মিশে গেল রোজার কপালের ভাঁজ। আরও আরাম করে মাথাটা গুজেছে বাবার কোলে। দুয়ারের কাছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন নিপা বেগম, নীরবে কাঁদছেন, ভীষণ অসহায় অনুভব করছেন। তখন আতঙ্কে একটা শব্দ তিনি করতে পারেন, অথচ চোখের সামনে ওই সন্ত্রাস তার মেয়েকে বিয়ে করে ফেলল। মেয়ের সামনে যতই তিনি স্বাভাবিক থাকুন না কেন, তিনি স্বাভাবিক নেই। মাথা ভনভন করছে রাতের দৃশ্যগুলো ভাবতে। তার মেয়েটা কিভাবে থাকবে অমন একজন লোকের সাথে, যে কথা কথা পিস্তল মাথায় ধরে খুন করতে চায় আশেপাশের সব মানুষ, যার হাতে গোটা দেশের ক্ষমতা আছে। সে যখন ইচ্ছে তাদের গোটা পরিবারকে মেরে সহজেই এক রাতের মধ্যে গুম করে দিতে পারে। কিভাবে আতঙ্কিত না হবে নিপা বেগম? বাবা মা হিসাবে তারা যে ব্যর্থ। রাজমার আঁচল চেনে ধরে রেখেছে, চোখ মুখ এইটুকুনি হয়ে আছে ছেলেটার। অগোচরে সম্ভবত কেঁদেছে। আজকের পর থেকে তার বোন আর তার কাছে থাকবে না ভাবতে ওর গলাটা রোধ হয়ে আসছে। বোনের সুন্দরতম ঘুমন্ত মুখখানা দেখেও ফিসফিসি করে বলল, আমরা চলো পালিয়ে যাই মা, আপুকে নিয়ে দূরে কোথাও চলে যাই। প্রত্যুত্তর নিপা বেগম ছলছল চোখে ছেলেটার মাথাটা বুলিয়ে দেন। নিঃশব্দে কেবল কাঁদেন। আঁচলে মুখ গুজে আর চোখে দেখতে পেলেন ওই বিশাল দেহি বডিগার্ডদের সতর্ক দৃষ্টি। কি বিশ্রী রকম পাহারা দিয়ে রেখেছে। ঘরের ভেতরও ছাড়েনি। এমন একটা ভাব যেন তারা বড় কোনো অপরাধী তো তোরা গুন্ডার দল বল। তিনি ফ্যাচ ফ্যাচ করে কেঁদে আওড়ান, ওই গুন্ডার ঘরের গুন্ডা আমার মেয়েটাকেই পেয়েছিল খারাপ নজর দেওয়ার জন্য। আমার লক্ষ্মী মেয়েটার কি দুর্ভাগ্য, কি কপাল।
ওই বাড়িতে কাজের যাওয়াটাই আমার মেয়েটার জন্য কাল হয়ে দাঁড়ালো। বলতে বলতে ভদ্রমহিলা অশ্রুসিক্ত চোখে তাকালেন বাঁদিকে। শান্ত চোখে চোখ মিলতে ভয় এইটুকুন হয়ে গেলেন। দ্রুত ঢুকলেন রুমের ভেতর। শান্ত দাঁড়িয়েছিল ছোটখাটো ড্রয়িং রুমের এক কোণে। নাচেও স্পষ্ট শুনতে পেলেন নিপা বেগমের বলা এক একটি কথা। ভদ্রমহিলা ভয়ে ভয়ে ইনি বিনি অনেক রকম ভঙ্গিতে বকে যাচ্ছেন ওদের, বিশেষ করে আদিল মির্জাকে। যখন উপস্থিত ছিল তখন তো মুখ দিয়ে শ্বাস ফেলতে ভয় পাচ্ছিল, আর এখন দেখো তোতা পাখির মতো কিচির মিচির করে যাচ্ছে। ধৈর্য সহকারে ভদ্রমহিলা বকাচকা শুনেও নির্বিকারে চূড়ান্তে শান্ত। বরাবরই ওর মুখের চামড়া ওর বসের মতোই মোচা। লজ্জা লও লাগছিল, উল্টো মিষ্টি হাসি ঝোলানো হচ্ছে। স্বপন সিগারেট ধরাতে পারছে না, কারণ ওরা বাড়ির ভেতর, তাই শুধু সিগারেট আঙুলের ফাঁকে ঘোরাচ্ছে। এক ফাঁকে আওড়ালো, নিজেদের চমৎকার লেভেলের ভিলেন লাগছে বাংলা ছায়াছবির ভিলেন। ক্লান্ত বেশ আমোদেই মেনে নিয়েছে ফাঁককে। অনুভূতি শূন্য গলায় বলে, ভিলেন নই, এক ভদ্রলোকের বাড়িতে ঢুকে তাদের বাসায় পিস্তল ধরে আছে তাদের মেয়েকে উঠিয়ে নেওয়ার জন্য। পুরাই ঢিপ জ্বলে ছায়াছবি। স্বপন যোগ করে ওর কথার পেছে, যেখানে ডিপজল শাবনূরকে ফোর্স করে টু গেট ম্যারিড। শাবনূর জীবন দিয়ে দেবে, তাও ডিপজলের সাথে বিবাহে বন্ধনে জড়াবে না। আহারে পিটিফুল শাবনূর। মিলতেছে কাহিনী মিলতেছে, কিন্তু মিলতেছে। স্বপন বিনয়ের সাথে ওর সুর মিলিয়ে বলে, কিন্তু এখানে কাহিনী উল্টে গেছে। নায়ক ভিলেন সবাই এখানে একজন। সাঙ্গপাঙ্গ নিয়ে ঠিকই বিয়ে করে ফেলেছে। শান্ত দীর্ঘশ্বাস পেল। পিস্তলটা কাপড় দিয়ে মুছতে মুছতে দেয়ালে পিঠ ছোয়ালো। ধীর গলায় পড়ল, তোরা কার কথা বলছিস রে? স্বপন মুখ বাঁকালো, তাকালো গিরগিটির মতো রূপ পাঠানো শান্তর দিকে ফ্যাঙালো। তোর কার কথা বলছি বলে মনে হচ্ছে? বাংলা ছায়াছবির ডিপজলার শাবনূর। হ্যাঁ, ওইটাই বলতেছিলাম। ও, স্বপন ক্লান্ত নিজেদের মতো মুখ চাওয়াচাই করে চুপ মেরে গেল। টিপজলের পাশাপাশি চোখে ভাসলো তাদের বসের সুদর্শন মুখ, লম্বা চওড়া পেঁচানো দেহখানা, হালকা কেসে। গলাটা পরিষ্কার করে স্বপন বলল, ছবির কাহিনীটা অত্যাধিক ফ্যান্টাস্টিক। শান্ত তাকালো, ফ্রি তুলে বলল, ও চোপাটা বন্ধ করি, বসের কানে গেলে পুঁতে ফেলবে। নিপা বেগম স্বাভাবিক থাকার চেষ্টা করছেন। সারা রাত চোখের পাতা এক করেননি, চেষ্টা করেও এক ফোঁটা ঘুমোতেও পারেননি। ভোর থেকে রান্নাঘরে টুকটাক কাজ করছেন তিনি। পরোটা ভাত নিয়েছেন, পরোটার সাথে খাওয়ার জন্য মুরগি ভুনা করেছেন, সাথে আলু ভাজি ডিম পোস্ট। রাজু চুপচাপ বসে এসেছে চেয়ার টেনে, মাথাটা নোয়ানো কেমন একটা শব্দ করলো না। আজুল সাহেবও আগে থেকেই বসে আছেন দৈনন্দিন মতো আজও, আর হাতে সংবাদপত্র নেই, শূন্য চেয়ে আছে শুধু। নিপা বেগম ব্যস্ত হাতে রান্নাঘর থেকে এনে নাস্তা সাজান টেবিলে। ঘড়ির কাঁচা ঘুরছিল 8:30। রোজা তক্ষুনি বেরোলো, পরনে ঢিলাঢালা নাইট স্যুট, এলোমেলো চুল মাথার তালুতে খোপা করে রাখা। ওর চোখ সোজা গিয়ে পড়লো শান্তর উপর। দরজার সামনে দাঁড়িয়ে আছে সৈনিকের মতন। কে বলবো ওরা সারা জেগে এমন সৈনিকের মতোই পাড়াতে দাঁড়িয়েছিল। দেখে বোঝার উপায় নেই যে রোজকারের মতন জোশ নিয়ে আছে। কজন বডিগার্ড আছে? শুধু কি ওরা তিনজনই? ভাবতে ভাবতে রোজা এগুলো দরজার দিকে, বাইরে উক্কি দিতেই ওর মুখের রং বদলালো। রাগ বলো থরথর করে। বাড়িটা ডাকাতের মতো পাহারা দিয়ে রেখেছে, সবগুলোকে গুল্লি করে উড়িয়ে দিলে কেমন হয়? রোজা সুযোগ পুছে, কেড়ে নেবে পিস্তলটা নাকি? উড়িয়ে দেখ, লম্পটদের সহচরীদের সবগুলো একসাথে জাহান্নামে যাক। এদের আগে ওই বড় লম্পটটাকে গুলি করে উড়ানো উচিত। ইস, রোজের বড্ড আফসোস হয় আজকাল। সেদিন একটার জায়গায় 2-3টে চড় মারা উচিত ছিল। সব সময় তো আর সুযোগ পাওয়া যায় না। ম্যাডাম, আমাদের দ্রুত বেরোতে হবে। জবাবে রোজা চোখ রাঙালো শুধু। শান্তকে এড়িয়ে এলো ডাইনিং টেবিলের সামনে। আজুল সাহেব নিপা বেগম শ্বাস আটকে সতর্ক হয়ে দাঁড়িয়েছিলেন। রোজা টেনে বসালো বাবা মাকে, নিজে তাদের মধ্যে বসে খেতে শুরু করলো। চিন্তা ভাবনা পরে, আপাতত পেট ভরে খাওয়া দাওয়া করা যাক। পরোটা ছিঁড়তে গিয়ে ওর দৃষ্টি পড়লো নিজ হাতের অনামিকার আঙুলে। ডায়মন্ডের আংটিটা জল জল করছে। খোদাই করা নামটা বিষের মতো ঠেকলো। বিলাপ্ট না কুচো। কত ঢং! খাওয়া বাদ রেখে আগে আংটিটা খুললো আঙুল থেকে। হাত উঁচিয়ে ছুঁড়ে ফেলতে গিয়ে শেষমেশ ফেললো না। দামি ভীষণ। পরে যদি বলে আংটি টাকা শোধ করে, তখন কি হবে?
রোজা কোনো রকমের ঝুঁকি নেয়ই না, আংটিগুলো পাশে রাখলো। নিপা বেগমের গলা দিয়ে খাবার নামছে না, তিনি কোনো রকমে একটু পানি গিলে মেয়ের মুখের দিকে চেয়ে থাকলেন। রোজা দীর্ঘশ্বাস ফেলে তাকায় মায়ের চোখে, এরপর বাবার, আস্তে করে বলে অবশেষে, শান্ত হও। নিপা বেগম আবারও কাঁদতে বসবেন এমন অবস্থায় রোজা কিভাবে হব, মনকে কিভাবে বোঝাবো আমার মেয়ের জোর জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে পথে। অনেকটা সময় চুপ থাকলো। মস্তিষ্কে চলো আদিল মির্জার কাণ্ড কারখানার সব দৃশ্য। হৃদিকে বাঁচানোর দিন থেকে ওই লোকের দৃষ্টি পড়েছিল তার উপর। তারপর থেকে রোজার জীবনটাই পরিবর্তন হয়ে গেছে। প্রাপ্তবয়স্ক নারী রোজা, একজন পুরুষের দৃষ্টি কীর্তিকলাপ প্রচার জ্ঞান আছে। ওই লোক যে ওকে পছন্দ করে তা বুঝতে আর খাতা কলমের প্রয়োজন পড়বে না। রোজা দীর্ঘশ্বাস ফেলে বলে, সম্ভবত সে আমাকে পছন্দ করে। আশা করা যায় জীবন ঝুঁকিতে পড়বে না। আজুল সাহেব অসন্তুষ্ট হলেন বচ্চ, ফটাফট বলে বসলেন, বিয়েটা ছিল আবার এক বাচ্চার বাপও, কোনো দিক দিয়েই মেনে নেওয়া যাচ্ছে না। আমার বুকটা ভার হয়ে আছে। শান্ত পানির বোতলে মুখ লাগিয়েছিল, মুখে পানি সহ বেচারা সমানে কাশল, মুখের পানি ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। বিরক্তি নিয়ে তাকাতে শান্ত ফের নির্বিকার হলো। ওই যে তার বসের পাশাপাশি তারও মোটা চামড়া, এসব গায়ে লাগে না। তবে আদিল মির্জা থাকলে নিশ্চয়ই বলতো। বুক ভার লাগছে যেহেতু আসুন একটা গুলি ঢুকিয়ে দেই, আর ভার লাগবে না, আরাম আরাম লাগবে। না চাইতো রোজার ফোনের স্ক্রিনের উপর দৃষ্টি পড়ে, সে দেখে জিহাদের মেসেজ। গতকাল রাত থেকে ও মেসেজ কল সমানে করেই যাচ্ছে। রোজা দেখেনি, উল্টো ব্লক করে রেখেছিল। আজ নতুন নম্বর দিয়ে একটি মাত্র করেছে, আপাতত সেটা ভাসছে স্ক্রিনে। রোজা, আমার সাথে দেখা করো পার্কের পাশে প্লিজ, গুরুত্বপূর্ণ কথা আছে আদিল মির্জা সম্পর্কে। আই এম ওয়েটিং ফর ইউ। রোজা মুহূর্তে সচেতন হয়, সামনে দ্বিধা করে। যদি গুরুত্বপূর্ণ বিষয় না হয়, এমনিতে যদি ডাকে, তখন না হয় আরও কিছু প্যাতানি ওটাকে দেয়া যাবে। সেদিন মনের মাধুরী মিশিয়ে পেটানো সম্ভব হয়নি, তাকে ঠকানো এই রোজা তালুকদারকে। শান্ত সতর্ক হয় মুহূর্তেই, কঠোরভাবে প্রশ্ন করে, আচ্ছা ম্যাডাম, আপনার আমাদের সাথে যেতে হবে। রোজা শোনেও না, ও তৈরি হয়ে বেরিয়েছে, হাতে গাড়ির চাবি, শুধু ম্লান কণ্ঠে বলে, আমার একটু কাজ আছে, সরে দাঁড়ান। কি? শান্ত সরে না, উল্টো স্বপন ক্লান্ত দুয়ার ব্লকড করে রাখে, বাইরে আদেশ ছড়ে, গাড়ি স্টার্ট দে, আমরা ফিরবো। রোজা ওদের খেয়াল করে ভালোভাবে। ওদের আচরণে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে, আগের মতো নেই। আগে জোরপূর্বক ধরে বেঁধে হলেও রোজাকে আদেশ মানাতে চাইতো, কিন্তু আজ ওরা দূরত্ব বজায় রাখছে, তাকানো দূরের বিষয়, কাছেও খেসছে না। দূর থেকে যা বলার বলে যাচ্ছে, একে দুয়ে মিলে রোজা আপ্লুত হয়, ফায়দা তুলে মুহূর্তেই বলে, রোজ কি জোর করবে? ধরবে আমাকে? থামাবে কোথাও? থামাও তাহলে। কথাটুকু শেষ করে রোজা ওদের দিকে কদম বাড়লো, যেন ধাক্কাধাক্কি করে হলো বেরোবে সে। প্রায় কাছাকাছি আসতে স্বপন ক্লান্ত সরে দাঁড়ায়। ওরা সব তাজ্জব যে শান্ত পিছু ছুটে ব্যস্ত কলে বলে, ম্যাডাম, আমাদের বাধ্য করবেন না ফোর্স করতে, গাড়িতে উঠে বসুন। রোজা শুনলই না, সোজা এগিয়ে এসে থামলো নিজের গাড়ির সামনে। শান্ত তখনও দ্রুত বজায় রেখেছে, মুখ হাতেই শাসাতে ব্যস্ত সে। রোজা দরজা খুলে ড্রাইভিং সিটে বসে উঠে গাড়ি স্টার্ট করে। শান্ত ধমকায় তাদের লোকদের, মেইন গেট বন্ধ কর। তবে তা আর সম্ভবই হয় না। রোজাদের পুরাতন এই দরজার সমস্যা আছে, ভাঙা আর কি। আজুল সাহেব ভীষণ মেহনতের সাথে রোজ মেরামত করে তালা মারেন, তাই ওটাও টেনে মুহূর্তের ভেতর বন্ধ করতে ব্যর্থ। রোজা গাড়ির ট্রেনে বেরিয়ে গেল, পেছনে শান্ত দীর্ঘশ্বাস ফেলল। নিজের লোকেদের ইশারা করে সব গাড়িতে উঠে বসলো। 3টে গাড়ি ট্রেনের গতিতে বেরিয়ে গেল, পিছু নিল রোজার লাল গাড়িটার। শান্ত ড্রাইভারকে হুকুম করতে করতে ব্লুটুথ কানেক্ট করে কানে ঢোকায়, কল লাগায় অ্যালানকে। অ্যালান তীব্র দ্বিধাদ্বন্দ্বে আবদ্ধ, খানিকটা বেড়ে যাচ্ছে ক্রমশ খচখচানে। কি করবে বুঝে উঠতে পারছেন। আদিল মির্জা তখন মিটিংয়ে ব্যস্ত, ক্লায়েন্টের ইতালের ভীষণ গুরুত্বপূর্ণ মিটিং। এই সময়ে এমন সংবাদ কিভাবে দিবে, বা দেওয়াটা কি ঠিক হবে কিনা। সচরাচর গুরুত্বপূর্ণ সময় অতি প্রয়োজনীয় ব্যতীত ব্যাঘাত ঘটানো মৃত্যুসম। কিন্তু অ্যালান তাকালো সামনে, গ্লাস ওয়ালের বাইরে তাকানো দাঁড়ানো, ও স্পষ্ট দেখতে পেল আদিলকে। লম্বা টেবিলের মাথায় সিংহের মতো নিজ আসনে বসে আছে, পায়ের উপর পা তোলে, পরনে শুভ্র রঙা থ্রি পিস স্যুট, হাতের
পিস্তলটা ঘুরিয়ে ফিরিয়ে কিছু একটা বলছে। কঠিন দৃঢ় ওই দৃষ্টিতে রাজ্য সমান আদেশ। অ্যালেনের চোখে ভাসে গতকাল দৃশ্য, ব্যাস অমনি সিদ্ধান্ত নিয়ে নেয় ও। দেরি করে না আর, দরজা ঠেলে ঢোকে। মুহূর্তে উপস্থিত 12 জন পুরুষ নারীর আলোচনা বন্ধ হয়। আদিল শুয়ে তুলে তাকায়। অ্যালেন কাছে গিয়ে বসের কানে মুখ নিয়ে জানায় সবটা। আদিলের চেহারা পরিবর্তন হয় না তেমন, নির্বিকার মুখখানা থাপে থাপে শুধু গম্ভীর হতে থাকে। অ্যালেন কথা শেষ করতেই পারেনি, পূর্বে আদিল স্বাভাবিকভাবে উঠে দাঁড়ালো। বসে থাকা বাকিরাও দাঁড়িয়ে পড়েছে। আদিল সামনের জনের দিকে হাত বাড়ালো, হ্যান্ডশেক করে জানালো, ডিল, we will discuss the remaining parts next week. আদিল কেবিন থেকে বেরোলো দ্রুত কদমে। গলা টাইটা এক টানে খুলে ছুঁড়ে মারলো মেঝেতে। রাগে কপালের রক কাঁপছে। ওর পেছনে বডি গার্ডসদের সারি পুরো করিডোর জুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে। পার্কিং এরিয়াতে ইতিমধ্যে গাড়ির দরজা মেলে ধরা হয়েছে। আদিল থমকে উঠলো চলন্ত অবস্থায়। একটা 4 ফুটের মেয়েকে ম্যানেজ করতে পারছে না। ম্যাডামকে কিভাবে? আদিল প্যাসেঞ্জার সিটে উঠে বসতে না বসতে ড্রাইভিং সিটের দরজা মেলে ধরে অ্যালেন দ্রুত ড্রাইভারকে বেরোনোর ইশারা করতেই লোকটা জুবুথুবু মেরে বেরোয়। আদিল উঠে বসে ড্রাইভিং সিটে, পাশে অ্যালেন বসতে বসতে বলে, বস আমি ড্রাইভ করছি। আদিল যেন শোনেইনি, গাড়ি স্টার্ট করে বিল্ডিং থেকে বেরিয়ে তার আগে পাশে থাকায় না, একটানে ড্রাইভ শুরু করে। নারী নীরব রাস্তা জুড়ে বয়ে গেল ঝড় আচমকা। সারি সারি কালো গাড়ি একসঙ্গে রাস্তার পিছে ছুটছে হাওয়ার গতিতে। অ্যালেনের হাতে দুটো ফোন, একসাথে একটা থেকে ম্যানেজারকে জানালো, বোধাইটটা পার্কে বসে আছে সকাল থেকে, কে জানে কার জন্য। অন্যদিকে শান্ত জানালো, আমরা পার্কের দিকে যাচ্ছি। ম্যাডাম ইজ সো গুড অ্যাট ড্রাইভিং। আদিলের শান্ত চোয়াল শক্ত হয়। সেকেন্ডের জন্য চোখ বুজে নেয় তীব্র রাগে সামলাতে। মাথার ভিতরে তপতপ করছে। গাড়ির স্পিড বাড়ে সর্বোচ্চ, রীতিমতো অ্যাক্সিডেন্ট হওয়ার মতো অবস্থা রাস্তায়। এক একটা গাড়ি নিজেদের প্রাণ বাঁচিয়ে কুল পাচ্ছে না। অ্যালেনের মনে হলো 8 ঘন্টার রাস্তা চোখের পলকে পেরিয়েছে। সামনে তাকাতে চমকে উঠে অ্যালেন। ওই তো সামনে থেকে আসছে লাল রঙের গাড়িটা। গাড়ির আশেপাশে পেছনে তাদের লোক, মধ্যেই পার্ক। লাল গাড়িটা এসে কেবলই থামবে পার্কের সামনে। ও সময় সোজা আদিলের গাড়ি ধেয়ে গিয়ে ক্র্যাশ খায় রোজা গাড়ির সাথে। তীব্র শব্দের পাশাপাশি লাল গাড়িটা সামনের অংশ থেতলে যায়। রোজা আতঙ্কে ধরফড়ি উঠছে, রীতিমতো পেছাতে চাইলেও সামনের গাড়িটা স্বেচ্ছায় টেনে সামনে পিছিয়ে নিতে থাকে। রোজা হতবিহ্বল, ও পাশে তাকালো বডিগার্ডসের উদ্দেশ্যে, একটাও নেই, সবগুলো সরে গেছে। রোজা কাজ নামে চিৎকার করলাম, পাগল নাকি? জবাবে শুধু পালাক্রমে একতরফা আক্রমণ। সামলাতে হলো ওকে। ভালোভাবে তাকাতে শ্বাস আটকে এলো। ড্রাইভিং সিটে বস মুখ চিনতে অসুবিধা হলোই না। পুনরায় বিপরীতে থেকে তীব্রভাবে আক্রমণ, স্টিয়ারিংয়ে থাকা হাত, রোজার হাত ভয়ে থরথর করে কাঁপলো। ও পাশ কাটাতে চাইলে যেন আক্রমণও ধারালো হয়। অজ্ঞত রোজা গাড়ি থামাতে বাধ্যই হলো, বেরোলো না। আদিলও গাড়ি থামিয়েছে। দরজাটা খুলে যখন বেরোলো, পাশাপাশি বেরোলো বাকি সব গার্ডসও। পুরো রাস্তায় ব্লকড। রোজা পুনরায় দ্রুত গাড়ি স্টার্ট করে। ও এই সুযোগে এক টানে বেরিয়ে যেতে চাইলেও সম্ভব হয় না। সামনে শান্ত, অ্যালেন সহ বাকিরা এসে দাঁড়িয়েছে। আদিল এসে সোজা নামানো কাচের জানালায় দিয়ে হাত ঢুকিয়ে দরজা আনলক করে এক টানে বের করলো রোজাকে। বেচারি ভালো মতো দাঁড়াতেও পারেনি। ট্রেনে হিস্ট্রে নিতে চাইলেও পায়ে ব্যথা পায়, কুকিয়ে উঠল ছিলে যাওয়া পায়ের চামড়া। আদিল থামলো, শক্ত চোখ দেখলো রক্তিম জেদি চোখ ছোড়া, বাঘিনীর মতো চেয়ে আছে কেমন। আদিলের সতর্ক চোখ যা অদূরে, জিহাদ চেঁচিয়ে ছুটে আসছে। আদিল চোখের পলকে রোজাকে কোলে তুলে কদম বাড়ালো গাড়ির দিকে। অগ্রাহ্য করলো ওর চেঁচামেচি, মুসড়ে। আপনি আমার সাথে এমন করতে পারেন না। শান্ত প্যাসেঞ্জার সিটে দরজা মেলে ধরেছে। রোজাকে জোরপূর্বক বসিয়ে আদিলও উঠে বসলো। ইতিমধ্যে গাড়িটা স্টার্ট হয়েছে, ছুটছে সামনে। আদিল জানালার কাছ দিয়ে দেখতে পেল চলন্ত গাড়ির পেছনে ছুটতে থাকা জিহাদকে ডাকছে। রোজা বোধহয় উপলব্ধি করলো কিছু। ও মাথাটা ঘুরিয়ে জানালা দিয়ে তাকাতে চাইলে আদিল মুহূর্তে শক্ত করে ধরলো ওর চোয়াল। মসৃণ ভঙ্গিতে ফিরিয়ে আনে নিজের দিকে। ছলছল চোখে নিজের দৃঢ় দৃষ্টি মিলিয়ে ফিরিয়ে বলে, আমি সব পারি, জোর খাটানো সহ্য হয় না। সহ্য করে নিতে শিখুন। আমি আমার উপর জোর খাটাতে ভীষণ পছন্দ করি। অ্যান্ড ইউ আর
মাইন মিসেস আদিল। রোজা আজ চোখ রাঙালো, কিছু বলবে এর পূর্বে আদিল দুঃখ ভঙ্গিতে ছাড়লো ওর চোয়াল, ধরলো ওর নরম হাতটা। অনামিকায় আঙ্গুলে আংটি নেই, তার দেয়া আংটি। আদিল নীরবে তাকায়, শুধু দৃষ্টি দিয়েই প্রশ্ন করছে। রোজা জবাব দেয় না, জেদ ধরে চেয়ে আছে। থমথমে নীরবতা ভাঙলো আদিলের অনুভূতি শূন্য কঞ্চে। যে আঙ্গুলে আমার দেয়া আংটি শোভা পায় না, সেই আঙ্গুল রাখার কি দরকার? কেটে ফেলি। রোজার চোখ দুটো বড় বড় হয়ে আসে, মুখটা হা হয়ে গেছে, শির দ্বারা বেয়ে নামে ভয়ের স্রোত। ওর আতঙ্কিত মুখে চেয়ে আদিল হাতটা বাঁকিয়ে ধরল। ব্যথায় ভেজা চোখে জল জমলো রোজার। ও রীতিমতো জানালার কাচের সাথে মিশে গেছে। আদিল ঝুঁকে আছে ওর উপর, শীতল গলায় প্রশ্ন করলাম, আংটি কোথায়? জবাব না পেয়ে সঙ্গে সঙ্গেই হাতের উপর ভয়াবহ জোর দিতেই রোজা খুকিয়ে আওড়াল, গাড়িতে, আমার ব্যাগে। আদিল ছাড়লো না হাত। ওভাবেই রোজার মুখের উপর থেকেই ডাকে শুধু শান্ত। শান্ত বুঝে নেয়। সন্তর্পণে রোজার ভাঙা গাড়িটা চালাচ্ছিল আদিলের গাড়ির পাশাপাশি। শান্ত ব্লুটুথে জানাতে স্বপন চলন্ত গাড়ি থেকে জানলা দিয়ে ব্যাগ ট্রান্সফার করে দিয়েছে। শান্ত না ফিরেই প্যাসেঞ্জার সিট থেকে বাড়িয়ে ধরল ব্যাগটা। আদিল নেয় না, চেয়ে থাকে রোজা এড়িয়ে বেড়ানো চোখে। রোজার ইচ্ছে করলো মুক্ত বাম হাতে একটা চর মারতে গুন্ডাটাকে। অসভ্য কোথাকার। ও এক পলক ছিয়ে বলে, আরুন। আদিল যেন শুনেই না, অপেক্ষায় যেমন। রোজা চোখ বুজে মেনে নেয় নিয়তি। লজ্জায় ওর মাথা কাটা যাচ্ছে। অমন জলদস্যুর বাহুতে আটকে থেকে হাত বাড়িয়ে নিল ব্যাগটা। মুক্ত বাম হাতে কোনো রকমে তাড়াহুড়ো করে বের করলো আংটি। ধরুন আপনার আংটি, সরুন এবার। আদিল সরল না, তবে বাকিয়ে ধরা হাতটা ছাড়ল। স্বস্তি নিঃশ্বাস পেল রোজা। ওর হাতটা বোধহয় ভেঙেই ফেলেছে। আদিল দুঃখ ভঙ্গিতে চোখের পলকে আংটিটা ফের পরিয়ে দিল রোজার অনামিকা আঙুলে। নেক্সট টাইম সোজা হাত কেটে ফেলবো। খাওয়া দাওয়া একরকমই বন্ধ করে দিয়েছে মেজা। কিছুতেই ওর মনোযোগ নেই। পছন্দের ডিজনি দেখতেও অপারগ। মরিয়ম বেগম দুপা ভেঙে বসলেন কান্নারত রিধির সামনে। লিভিং রুমের সোফার এক কোণে জুবুথুবু মেরে বসে আছে দু হাতের ছবির ফ্রেম। ছবিতে রিধি রোজার কোলে পুতুল জড়িয়ে বসে আছে। মরিয়ম বেগম ধরলেন ছোট কোমল হাত দুটো। মুক্তোর মতো চোখের জল গাল বেয়ে গড়িয়ে পড়ছে তখনও। সমানে ফুপিয়ে উঠছে একটু পরপর। মরিয়ম বেগম মাথা ছুঁয়ে শান্ত করতে বললেন, মিস রোজা আসবেন শীঘ্রই, হয়তো ব্যস্ত, এজন্যই আসতে পারছে না। সে তো সবচেয়ে বেশি আমাদের প্রিন্সকে ভালোবাসেন, কিভাবে না আসবে? রিধি ঘুমিয়ে উঠল কান্নার মধ্যে। স্নো হোয়াইট আর আমাকে চায় না। মরিয়ম বেগম অসহায় হন। কে বলল এমন? এও সম্ভব? পুতুলের মতো ছল চোখ দুটো তাকাতে মরিয়ম বেগম গলে জল হয়ে যান। মালিকের মেয়ে হওয়াতে পারেন না বাচ্চাটাকে বুকের ভেতর জড়িয়ে ধরতে। সংকোচ লাগে বড়। শুধুই মাথায় ক্রমান্বয়ে হাত বুলিয়ে দিতে থাকেন, বলতে থাকেন, খুব চাই, আজ না এলো আগামীকাল সকাল সকাল চলে আসবেন। রিধির চোখ ভিজে উঠেছে ফের ঝর্ণার মতো ঝরে ও বিড়বিড় করে বিড়াল ছানার মতন। আমি চাই স্নো হোয়াইট সব সময় আমার সাথে থাকুক, যেভাবে আমার ক্লাসমেটদের মা থাকে। মরিয়ম বেগম আটকে উঠছেন, শ্বাস আটকে আসে। উপস্থিত বাকি কাজের লোকেরাও আশ্চর্যের সম্তমে যে রিধির কথার মানে তারা কিভাবে বুঝে নিবেন, কিভাবে না বুঝবেন। তখনও কাজ ছিল। তখনই তীব্র শব্দ হয় গাড়ির প্রবেশের। তিতান থোর ঘেউ ঘেউ করছে। গার্ডসের একাগ্র সালামের আওয়াজ ভেসে আসছে। রিধি দ্রুত নামলো সোফা থেকে। পরনে হাঁটু লেন্থ ফ্রক ও ছোট ছোট কদমে দৌড়ানোতে তা কেমন উঠছে চুলের পাশাপাশি। থমথমে নিস্তব্ধ আবহাওয়া ছিল গাড়িগুলোর কর্কশ শব্দে। মার্বেলের ড্রাইভ ওয়ে পিছে এসে থেমেছে সারিবদ্ধভাবে। গাড়ি থামতে দেরি শান্ত, চট জলদি। বেরোতে দেরি হলো না। ও দ্রুত ও দক্ষ হাতে মেলে ধরলো গাড়ির প্যাসেঞ্জার সিটের দরজা। দরজার কাছে এসে দাঁড়িয়েছে তিতান থোর। খেউ খেউ করছে সমান। আদিল নেমে এলো তক্ষণে। ওরা এতে আরও উৎসাহিত হয়। পায়ের সাথে মিশতে চেয়েও আরও জোরালোভাবে শব্দ তুলে জেঁকে উঠছে। আদিল ঝুঁকলো, ওদের গায়ের মসৃণ পশম বুলিয়ে দিল। সেভাবেই ফিরে তাকালো গাড়ির ভিতরে। রোজা এক কোণে এখনো সেটে আছে। বেরোনোর লক্ষণ দেখা যাচ্ছে না। সাপের মতো ফুসফুস করছে। ও চোখের ওই কঠিন দৃষ্টি আদিল অগ্রাহ্য করল। বেরোনোর জন্য বললো না, তাগাদাও দিল না। বসে নির্বিকার ভাব দেখে শান্ত নড়ল না। দরজা ধরে দাঁড়িয়ে থাকলো স্ট্যাচুর মতন।
সরল থর ও তিতানের ঘেউ ঘেউ ব্যতীত আর কোনো শব্দ শোনাও গেল না কিছুটা সময়। সেই মুহূর্তেই অদূর থেকে বাচ্চা বাচ্চা এক কণ্ঠের ভীষণ হৃদয় বিদারক কান্নার সুর ভেসে এলো। আদিল সতর্ক চোখে তাকাতেই অ্যালেন ছুটল দুয়ার পথে। সোনালি রঙের 6টা সিঁড়ির কাছে হৃদি দৌড়ে সিঁড়ি বেয়ে নামছে, কাঁদতে কাঁদতে ওখান থেকেই ডাকছে সমানে, ড্যাড ড্যাড। রক্ত বন্ধ ছোটখাটো মুখটা চোখের জলে ভেজা, ফোপাতে ফোপাতে শ্বাস প্রায় বন্ধ হয়ে আসার মতো অবস্থা। এলোমেলো হয়ে আছে মাথার চুল, কুকড়ে আসা ফ্রকটা বাতাসে উঠছে। আদিল মেয়ের মুখের দিকে চেয়ে থাকলো, শুধু একটা কথাও বলল না। বসলো দুপায়ের পাতায় ভর দিয়ে, দু হাতে অল্প মেলে দিতেই তার বাহুতে হাওয়ার বেগে এসে ঝাঁপিয়ে পড়লো বাচ্চাটা। ছোট্ট দুটো হাতে গলা জড়িয়ে ধরে সমানে কাঁদতে থাকলো। কান্নার এক ফাঁকে শুধু এক নাগারে ডেকেই গেল, ড্যাড ড্যাড ড্যাড। আদিল মেয়ের কান্না থামানোর চেষ্টা করে না, শুধু মেয়ের পিছে বুলিয়ে দেয়। আর চোখে লক্ষ্য করে গাড়ির ভেতর থাকা শরীরটা, ছটফটের অঙ্গভঙ্গি। রোজার চোখ মুখ বুঝে আছে, হৃৎপিণ্ড কাঁপছে। হৃদি কাঁদতে কাঁদতে ব্যাকুল হয়ে বলেই গেল, ড্যাডি, স্নো হোয়াইট কি আর আসবে না? শি ডাজন্ট ওয়ান্ট মি এনিমোর। রোজা আর বসে থাকতে পারলই না, সম্ভব হলো না বসে বসে হৃদির অমন কান্না শোনার। ওর ভেতরটা এমনভাবে মুষড়ে যাচ্ছে যা অগ্রাহ্য করার সামর্থ্য নেই। হুড়মুড়িয়ে বেরোতে বাচ্চাটার চোখ গেল রোজার উপর। মুহূর্তে কেমন ঠোঁট ভেঙে শব্দ করে ফোপালো। বাবাকে ছেড়ে ছুটলো রোজার দিকে। রোজা দু হাঁটু ভেঙে বসে পড়ল মেঝেতে। ঝাঁপিয়ে পড়া এই চুকুনি শরীরটা যত্নের সাথে বুকে মিশিয়ে নিল। দু হাতে পাগলের মতো এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে দিতে আওড়াল, এমন ভাবে কেন কাঁদছো সোনা? শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, থামো, কান্না থামাও। হৃদি থামলো না, এমনভাবে বুকে মিশে থাকলো, গলা জড়িয়ে রাখলো যেন ছেড়ে দিলেই রোজা পুনরায় চলে যাবে, হারিয়ে যাবে ও জীবন থেকে। বাচ্চাটা করুণ স্বরের কান্নায় সব স্তম্ভিত। নিজের অজান্তেই রোজার বাম চোখের কোণা থেকে এক ফোঁটা জল গড়ালো গাল পেয়ে। দুই হাতে হৃদির কান্নার মুখটা আগলে নিয়ে চোখ দুটো মুছিয়ে দিল। লাভের কিছু হলোই না। পরের মুহূর্তেই পুনরায় চোখের জলে ভেসে গেল বাচ্চার রক্তিম ফুলো ফুলো গাল দুটো। রোজা অসহায় হয়ে মাথাটা বুলিয়ে শান্ত করতে চাইল ক্রমান্বয়ে চাপা স্বরে। কত কিচ্ছু বলতে থাকলো, তাতেও কাজ হলো না। হৃদি কোনোভাবেই শান্ত হচ্ছে না, ওকে শান্ত করা যাচ্ছেই না। উল্টো রোজাই কেঁদে ফেলেছে, অসহায় হয়ে পড়েছে। ছলছলে ভাষা দৃষ্টি তুলে অবশেষে যখন তাকালো, একজোড়া ধূসর দৃষ্টিতে দৃষ্টি মেল। আদিল নীরবে চেয়েছিল মাত্র, এবারে মুখ খুলল অমন গভীর কণ্ঠে। নির্বিকার ভঙ্গিতে বলা শব্দগুলো শুনে মিয়ে গেল রোজা। তার বুকে মিশে অঝরে কান্না করা হৃদিও থমকে গেল মুহূর্তেই। ইউ শুড স্টপ ক্রাইং। আর কোথাও যাবে না, তোমার মাম্মাম তোমার সাথেই থাকবে। হৃদির কান্নার লালিত চোখ জোড়া হতভম্ব হলো। বড় বড় চোখে অবুজের মতো তাকালো রোজার মুখের দিকে, তারপর বাবার দিকে ফোপাতে ফোপাতে আওড়ালো, মাম্মা। আদিল তাকিয়ে আছে রোজার ঘাবড়ানো চোখ মুখে বুজে থাকা মুখের দিকে। ওই মুখপানে চেয়ে থেকে বলা, আমার স্ত্রী তোমার কি হবে? হৃদি অস্থির হয়ে পড়ে। ঝাপসা চোখে রোজার ইতস্তত মুখের দেখে পরপর বাবার দিকে চেয়ে চুপসানু কঞ্চে বলে, মম। শি ইজ মাই ওয়াইফ, ইয়োর মম। উই গট ম্যারিড। বাচ্চা মেয়েটা স্তব্ধ চোখে বাবার মুখের দিকে তাকিয়ে থাকলো অনেকটা সময়। ওর চোখে অমন অবিশ্বাস দেখে আদিল নীরবে মাথা নাড়িয়ে মেয়েকে আশ্বস্ত করলো। হৃদি হতভম্ব চোখে অবশেষে তাকালো রোজার দিকে। জবাবে রোজা জোরপূর্বক হাসার চেষ্টা করেও পারল না। হৃদি বাচ্চা আঙুলগুলো কাঁপলো যখন রোজার চোখের জল মুছতে হাত বাড়ালো। অস্পষ্ট দ্বিধাদ্বন্দ্বে জড়ানো সুরে সুরে আউড়ে ডাকলো, স্নো হোয়াইট। রোজা শান্ত থাকতে চাইলো। স্নো হোয়াইট। হৃদির সাহস বাড়লো ও নিগুড় দৃষ্টিতে চেয়ে ফিসফিস করলা, মম। রোজার ভেতরটা কেঁপে উঠল। একটা সম্বোধন মাত্র, অথচ ওর জগৎটা কেমন এলোমেলো লাগছে। চোখ জোড়া ঝাপসা হয়। জবাব দিতে নিলে গলা ধরে আসে। দিদি ঝাঁপিয়ে পড়ে তক্ষুনি, মা মা মা। তুমি আমার মা স্নো হোয়াইট। ইউ আর মাই মাদার। তুমি আর কোথাও যেতে পারবে না, সারা জীবন আমার সাথে থাকবে, তাই না? বলো 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 না।
রোজা নীরবে শুধু জাপটে রাখে ছোট শরীরটা, বন্ধ চোখের পাতায় ভাসে নিজের ফেলে আসা পরিবারের মুখগুলো, সাথে চোখের জলে ভেসে যায় পুরো মুখ। অস্পষ্ট গলায় বলে, থাকবো। আদিল শোনে শব্দটি, নড়ে এবারে, এক পলক চেয়ে কদম বাড়ায় বাড়ির দিকে। বসের সাথে সাথে কদম বাড়ল শান্ত এলেন। খুব কাছ থেকে লক্ষ্য করলে দেখা যাবে শান্তর রক্তিম চোখ ছোড়া। এলেনের মুখের অভিব্যক্তিও কিছু অন্যরকম। দুজনেই মুখ লুকাতে ব্যস্ত একে অপরের থেকে। বাকি সবগুলো বডিগার্ডও সরে দাঁড়িয়েছে অনেকটা দূরে, যেমন তাদের অস্তিত্বই নেই যেন। মরিয়ম বেগম, শাপলা বেগম সহ আরও দুজন কাজের লোক উপস্থিত আছেন। একসাথে তারা তাজ্জব হয়ে দাঁড়িয়ে আছেন। কি বলবেন না বা করবেন বুঝে উঠতে পারছেন না। দেবেন নাকি একটা বড় সালাম? বাড়ির মালকিন যে তাদের অমন দৃষ্টির সামনেই। রোজা ইতস্ততভাবে হৃদিকে কোলে নিয়ে ভেতরে প্রবেশ করলো। ইতস্তত হবে না বুঝি? আগে তো তাদের মতন একজন সামান্য কাজের লোক হিসেবে প্রবেশ করতো, কিন্তু এখন এক পর্যায়ে সবটা কোন পরিবর্তন হয়ে গেল। রোজা আর কাজের লোকটি নেই। রিধি তখনও দুই হাতে শক্ত করে রোজার গলা জড়িয়ে রেখেছে। একটু পরপর ডাকছে মিষ্টি করে, মা। প্রত্যেকটা ডাকে রোজার ভেতরটা মোমের মতো গলে যাচ্ছে, বুক ভরে আসছে আনন্দে। প্রত্যেকটা ডাকেই ও সাড়া দিচ্ছে। কি? রিধি দুগাল ভরে হাসলো, এরপর খিলখিল করে রোজার গালে গাল ঘষে পুনরায় ডাকলো, মা। রোজা অল্প হাসে, মাথা বুলিয়ে বলে, বলো। মরিয়ম বেগম এ যাত্রায় সাহস করলেন কদম বাড়ানোর। গতকাল থেকে তিনি আঠার মতো লেগেছিলেন। রিধির বাচ্চাটা গতকাল থেকেই মনমরা হয়েছিল, কিছুটি খায়নি, গোসল করেনি, অসহায়ের মতো শুধু বসেছিল। আর আজ সকাল থেকে দেদার শেখাচ্ছিল। তিনি কাছ থেকে দেখেছেন কতটা পাগল রোজার জন্য। আজ এমন সংবাদ শুনে তিনি আশ্চর্যের পাশাপাশি আনন্দিত। রোজা ভীষণ ভালো, এতগুলো বছর তারা একসাথে কাজ করছে, স্বচক্ষে দেখেছে কতটা ভালোবাসে ওর রিধিকে। বাচ্চাটা এভাবেই তো আর ওর ভক্ত হয়নি। মরিয়ম বেগমের একটুও দ্বিধা হয়নি নতুন সম্বোধনের উচ্চারণ করতে, এমনভাবে ডাকলেন যেন যুগ যুগ ধরে ডেকে আসছে। ম্যাডাম, আপনার জন্য সে গতকাল থেকে কাঁদছে, কিচ্ছুটি খায়নি, জোরপূর্বকও খাওয়ানো গেল না। দেখেছেন তার কি অবস্থা? গোসল তো দূরের বিষয়, মাথাও হাত ছোঁয়াতে দেয়নি, গায়ের কাপড় চোপড় সেই পরশু দিনের। রোজা আটকে হচ্ছে, ভালোভাবে তাকায় ওর উস্কো খুস্কো মাথার দিকে, পরনের ফ্রকের দিকে। মুখটা এইটুকুনি হয়ে আছে শুকিয়ে। রোজা দাঁড়ালো না ফার্স্ট ফ্লোরে, সিঁড়ি ধরলো হৃদিকে কোলে নিয়েই। মরিয়ম বেগম দ্রুত বলেন, ম্যাডাম আমি খাবার নিয়ে আসছি। রোজা ওই সম্বোধনে অপ্রস্তুত হলো, প্রত্যুত্তরে মাথা দোলালো, উঠে এলো দোতলায় রীতিকে নিয়েই। ওর রুমে পৌঁছে দ্রুত ওয়াশরুমে ঢুকে মাথায় শ্যাম্পু করে ডলে ডলে গোসল করিয়ে শরীরে বাথসব জড়িয়ে বেরিয়ে আসে কোলে করে নিয়েই। সদ্য গোসল করানো মির্জাকে দাঁড় করাতে চাইলো ডিবানে, ও দাঁড়াবে না, রোজাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। রোজা অসহায় হয়ে আর কোল থেকে নামতেই চাইলো না ও। ওকে কোলে নিয়েই বসলো রোজা, শুভ্র রঙা তোয়ালে দিয়ে নরমভাবে মুছতে শুরু করলো পিঠ সমান চুলগুলো। রিধি চেয়ে আছে মুগ্ধ চোখে, বোকা বোকা ভাবে শব্দহীন হাসছে কেমন। রোজা ও নাক ছিঁড়ে বলল, কি এত হাসছো কেন? I'm so happy right now. I am the happiest in the world. রোজা হাত থামে না, নিঃশব্দে হাসে, জেনেও চুল মুছতে মুছতে আওড়ায়। তা কেন? কারণ এখন থেকে তুমি আমার মাম্মাম, আমার সাথে থাকবে সব সময়, কোথাও যাবে না। এটা তো এখন থেকে তোমারও বাড়ি। রোজা ব্যস্ত হাত দুটো থেমে যায়, দৃষ্টি পড়ে না অনেকটা সময়। রিধি মিষ্টি করে ডাকতে ওর ধ্যান ভাঙে, তোয়ালে রেখে হেয়ার ড্রায়ার চালিয়ে চুল শুকাতে ব্যস্ত হয়। রিধি যেন ওর হাতের পুতুল, যেভাবে নাচাচ্ছে মেয়েটা সেভাবেই নাচছে। এত বাধ্য। রোজা মাথা নিয়ে চুপ করে গালে চুমু খেলো, চুল শুকিয়ে ওর মাথায় সুন্দর করে একটা হেয়ার স্টাইল করলো সময় নিয়ে। এরপর একটা মিষ্টি রঙের ড্রেস পরালো। এরই মধ্যে মরিয়ম বেগম খাবার নিয়ে এলেন, অনেকটা সময় নিয়ে ওকে খাওয়ালো নিয়ে ছাদে। খাওয়া শেষ করিয়ে ক্লান্ত ওর মাথাটা নিজের কোলে নিয়েই বলল, এবার চোখ বুঝে ঘুমাও। চোখ দুটো লাল হয়ে আছে। রিধি কোলে মুখ উঁচু ঠিক, তবে চোখ বুঝতে অপারগ। দ্বিধা জড়িত গলা ফিসফিস করল, ভয় হয় আমাকে রেখে যদি তুমি চলে যাও আবার। রোজার হৃদয়টা যেন কেউ খামচিয়ে ধরেছে। ও দ্রুত বলল, কোথাও যাব না মা, তুমি চোখ বুঝে ঘুমাও, উঠে দেখবে আমি এখানেই আছি, তোমার কাছেই।
রিধির ধূসর চোখ দুটোতে তারা ফাঁসলো, ও চোখ বুঝলো। রোজার হাত ব্যস্ত নরম গতিতে বুলিয়ে দিতে থাকলো মাথার চুলগুলো। এতে ভীষণ আরাম বোধ করে রিধি পেঁচে মুখ গুজে শব্দ করে বড় করে শ্বাস টেনে নেয় তার মা, রিধির মা, শুধু রিধির। সূর্য ডোবার কিছুক্ষণ আগ দিয়ে দরজায় করাঘাত করলো শান্ত। সেই যে আদিল নিজের রুমে প্রবেশ করেছে আর বেরোয়নি। আদেশ চুরি গিয়েছিল তাকে অপ্রয়োজনে বিরক্ত করতে না, তাই সবগুলো বাধ্যভাবে নিজেদের সংযত রেখেছিল। কিন্তু এতক্ষণ কি আর চুপচাপ দাঁড়িয়ে থাকা যায়? চিন্তা হয় না বুঝি? শান্ত দরজা পুনরায় করাঘাত করলো, ডাকলো দুবার। সারা শব্দ না পেয়ে আর অপেক্ষা করে না, দরজা খুলে প্রবেশ করে। পুরো রুম অন্ধকার হয়ে আছে। এলেন পিছু পিছু এসে বাতি জ্বালালো। আদিল সোফার হাতলে মাথা এলিয়ে রেখেছে, চোখ বোঝা, কোনো নড়চড় নেই। শান্ত ডাকলো, বস। এ যাত্রায় আদিল কাতর স্বরে গোঙালো। পুরুষালে সেই সরু রুক্ষ জখমিত শোনালো অসুস্থতার সেই গঙ্গানির সুরে পুরো ফ্লোর জুড়ে হুড়োহুড়ি লেগে যায়। শান্ত হন্তদন্ত কদমে ছুটে এসে ছুঁয়ে দেয় আদিলের দুর্বল মাথা। ছুঁয়েও খাবড়ে ওঠে পুরো শরীর, মনে হয় পুড়ে যাচ্ছে। ব্যস্ত গলায় ডাকে, বস, বস। প্রত্যুত্তরে আদিল শুধুই গোঙালো কোনো রকমে। শান্ত দ্রুত হাতে খোলে পরনের কোটের বোতামগুলো। কোট খুলে এরপর ভেস্টের বোতামগুলো এক এক করে খোলে। শার্টের দুটো বোতাম খুলে শুইয়ে দেয় সোফাতেই। অ্যালেন ইতিমধ্যে ব্যস্ত হাতে ফোন করে বের করছে। কল করলো আদিল মির্জার ম্যানেজার আনোয়ার খন্দকারকে। কল রিসিভ হলো মুহূর্তেই। অ্যালেন দ্রুত জানালো, বসের মাইগ্রেনের ব্যথা উঠেছে সম্ভবত, গায়ে তীব্র জ্বর। আমি আসছি ডক্টর মুজাফফরকে নিয়ে। শান্ত তখন ব্যস্ত ভঙ্গিতে আদিলের কপালে নিজের রুক্ষ আঙুলগুলো ঘষতে ঘষতে ডাকল, বস, বস। জবাব এলো না। তবে আদিলের চোখ জোড়া নড়ল, ঘন ঘন শ্বাস ফেলছে, হিসিস করছে খাঁচাবন্দি এক জখমিত সিংহের মতন। অ্যালেন চোখ গেল আদিলের মুঠোবন্দি হাতের দিকে, যা ঝুলে আছে সোফার বাইরে। নিচে পড়ে আছে মানিব্যাগটা। অ্যালেন মানিব্যাগটা তুললো, রাখলো টি টেবিলের উপর। ঝুলে থাকা হাতটা সোফায় উঠাতে যেই খেয়াল করলো আদিলের মুঠোয় কিছু একটা আছে। অ্যালেন চেষ্টা করলো মুঠো খোলার। অনেকক্ষণ চেষ্টা করার পর এক পর্যায়ে খুলে গেল আপনা আপনি। পাতলা কাগজের মতো কিছু একটা উড়ে উড়ে পড়লো জমিনে। সেটা তুললো অ্যালেন। মুহূর্তেই মুখের রং বদলে গেল। ওর মুখের অবস্থা দেখে শান্তর হাত থামে। ও নিজেই এগিয়ে এসে হাত থেকে নিল কাগজটা। থমকায় দৃষ্টি। কাগজ না, ছবি। খুবই পুরাতন একটা পাসপোর্ট সাইজের ছবি। ছবিতে থাকা মানুষটাকে চিনতে শান্তর কিছুটা সময় লাগলো। এখনকার রোজার চেহারার সাথে হুবহু মিল নেই যে। কত বছর আগের ছবি এটা। ছবিতে রোজা একটি ক্যাফের সামনে বসে আছে, খুবই ইয়াং দেখতে। গায়ে ওয়েস্টার্ন অ্যাপশন, মাথায় ক্যাপ, চুলগুলো পনিটেল বাঁধা। একটা বিড়ালের মাথা ছুঁয়ে হাসছে। ঢোকিল শান্ত। পাসপোর্ট সাইজের ছবির মতন সাদা কাগজটিও পাসপোর্ট সাইজেরই। পেছনের সাদা ফকফকে কাগজে ছোট ছোট অক্ষরে অনেক কিছু লেখা, অনেকটা বায়োডাটার মতন। হাতের লেখা চিনল শান্ত। হাতের লেখাগুলো আদিল মির্জার ম্যানেজার আনোয়ার খন্দকারের। ওখানে রোজার নাম, বাবার নাম, মায়ের নাম ধরে রোজা আপাতত কি করছে, কিসে পড়ে তাও লেখা। শেষে ছোট্ট করে লেখা, শি হ্যাজ আ বয়ফ্রেন্ড। ওই লাইনটাই কেটে দেয়া। তার মানে কি তারা মিস রোজা এখানে কাজে এসেছে কিভাবে? আদিল মির্জার আদেশে এতগুলো বছর এখানে কাজ করেছেও তার ইশারায়। এইসব প্রি প্ল্যান্স করা ভাবতে ও শিউরে ওঠে। শান্তর হাতটা পড়ে যায়। ওর শরীরে যেন রুহ নেই। অ্যালেনের মুখের দিকে তাকালো, কথা বলতে চাইলেও একটা শব্দ আসে না। অ্যালেনের অবস্থাও অবশ্য শান্তর থেকে বেশ ভালো। ও সেদিনই বুঝেছিল জল অনেক গভীর। শান্তর কাঁধ ছুঁয়ে চোখের ইশারায় বোঝালো পরে বলবে। শান্ত ছবিটা রাখলো আদিলের পাশে, আর একটা শব্দ উচ্চারণ করলো না। পুনরায় গিয়ে বসে বসের ভাঁজ পড়া কপাল মালিশ করতে থাকলো। ব্যস্ত হকচাকানোতে আনোয়ার খন্দকারের পেছন পেছন এসেছেন ডক্টর মুজাফফর উদ্দিন। তাদের দুজনের পেছনে স্বপন, ক্লান্ত, ধ্রুব আছে। আনোয়ার সাহেব এসেই ছুলেন আদিলের মুখ। কেমন ভয়ার্থ গলায় ডাকলেন, বস, বস, আদিল, আদিল। মুজাফফর সাহেব এসে সরিয়ে দিলেন চিন্তিত আধবুড়োটাকে। মুখ বেঁকিয়ে নিজেই ছুলেন আদিলের কপাল। মুহূর্তে তিনি ব্যস্ত হলেন আদিলকে নিয়ে। দুজনকে ইশারা করলেন আদিলকে বিছানায় শুয়ে দিতে। শান্তর অ্যালেন বসকে ধরে বিছানায় শুয়ে দিল। স্বপন শ্রুত
খুললো পায়ের জুতো জোড়া। এরপর মুজো গায়ে কমফোর্টার মেলে দিল অ্যালান। পাশেই বসলেন মুজাফর সাহেব। মুজাফর সাহেবের পেছন পেছন বেরিয়ে এসেছেন আনোয়ার সাহেব। তার পেছনে শান্ত, অ্যালান, স্বপন আর ক্লান্ত তখনও। থার্ড ফ্লোরে মুজাফর সাহেব বেজায় বিরক্ত এদের উপর। কি করিস তোরা? মনে তো হচ্ছে বস ঘুমায়নি ফর এ লং টাইম। মুখ নাই, রেস্ট করাতে পারিস নাই? আনোয়ার সাহেব ফিউ না চালেন, অদ্ভুতভাবে বললেন। এখন থেকে নেবে। মুজাফর সাহেব থমথমে মুখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাড়ির দিকে চেয়ে বলেন, শুনলাম বিয়ে করে নিয়ে এসেছে। আনোয়ার সাহেব মাথা দোলালেন। শান্ত আর অ্যালেনও চুপচাপ পাশে দাঁড়িয়ে থাকলো। মুজাফর সাহেব গাড়ির সামনে আসতেই দরজা মেলে ধরল। গাড়িটা মির্জা বাড়ি থেকে বেরিয়ে গেল ধীরে সুস্থে। এই যাত্রায় তাকালো শান্ত আনোয়ার সাহেবের দিকে। আনোয়ার সাহেব অবুঝ সাজলেন। অ্যালেন ফটাফট জিজ্ঞেস করলো, বসের হাতের ওই ছবিটা কত বছর আগের? তো তখন প্রিন্সেস? অ্যালেন পুরো কথাটা শেষ করে না। আনোয়ার সাহেব হাঁটা ধরলেন বাড়ির ভেতরে। তার দুই পাশে শান্ত, অ্যালেন। গার্ডেনার ইলিয়াস উদ্দিন তখন ভেতরে থেকে বেরিয়ে আসছিলেন তিতান আর থোরকে নিয়ে। দুটো ঢুকছিল ভিতরে। তাদের পাশ কাটালেন আনোয়ার সাহেব। থমথমে মুখে সিঁড়ি বাইতে বাইতে মুখ খুললেন। প্রিন্সেসের বয়স তখন 1 বছর 2 মাস। ব্যাস এতটুকুই। আনোয়ার সাহেব আর কিছুই বললেন না, আর কথা বাড়ালেন না। অ্যালেন, শান্ত, তারা বুদ্ধিমান। একে একে দুইয়ে সবটা বুঝতে সময় লাগলো না। ইট ওয়াজ আ লং জার্নি। ঘড়ির কাঁটা 11:40। গ্লাস ওয়াল দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে অর্ধখণ্ডিত ছাদটা। অন্ধকার রুমে শুধুমাত্র চাঁদের আলো এসে পড়েছে। ওই আলোয় আবছা দেখা গেল আদিলকে। বিছানা ছেড়ে উঠে এসে বসেছে সে সোফায়, উদম শরীর, কোনোরকম লুজ একটা ট্রাউজার কোমরে ঝুলে আছে। সামনে টি টেবিলে ড্রিঙ্কসের গ্লাস ও পিচ্ছি গ্লাসটা ভোলা একটানে গলায় ঢেলে গোঙালো তেতো স্বাদে। একটা সিগারেট ধরতে ধরতে মাথা এলিয়ে দিল হাতলে। জ্বলন্ত সিগারেটের যখন ঠোঁটে ছোঁয়ালো, মাথাটা ভার ভার লাগলো। মনে হলো সব ডুবে যাচ্ছে, কোথাও একটা মিশে যাচ্ছে। মনে হচ্ছে আদিল অন্ধকারে কোনো ব্ল্যাক হোলে একা দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে ওই অন্ধকার তাকে ডুবিয়ে নিচ্ছে ভীষণ অতলে। তখনই চোখের পাতায় ভাসলো সুন্দর একটা মুখ। ওই পুরো অন্ধকারের মধ্যে ওই মুখখানি চাঁদের মতন উজ্জ্বল হয়ে আছে। তার অন্ধকার দুনিয়াটা মুহূর্তেই আলো জ্বলল যেন। আদিলের হার্টবিট শান্ত হয়, অন্ধকার কাটাতে থাকে। সময়ের মাঝে সে নীরবতাকে ভাঙে, বাতাসের মতো নরম স্বরে কেবলই পিপি করে।